আসসালামু আলাইকুম। এখন আমি আলোচনা করব বেইলিয়ান লাভের চ্যাপ্টার 2 এর শক পার্টটা। তো এখন আমি চ্যাপ্টার 2 এর যেটা শক সেটা এখান থেকে ছোট একটা নোট বানিয়েছি। আসলে নোটটা আমার নিজের জন্য বানিয়েছিলাম, এই জন্য হাতের লেখাটা খুব সুন্দর করে বা নোটটা খুব সুন্দরভাবে যে করব ওটা করি নাই, জাস্ট আমার নিজের জন্য করেছিলাম। তো এখন দেখতেছি যে আমার নোটটা থেকে যদি আমি এটা আলোচনা করি তাহলে অবশ্যই এটা অনেক সুন্দর হবে, মানে শখটা আপনারা যারা দেখছেন কিংবা আমি যদি পরবর্তীতে দেখি আমার জন্য অনেক ইজি হবে। তো আমি চাচ্ছি যে আগে তাহলে আমার ওই নোটটা আমি আলোচনা করি শখ, দেন এইখানে যে এক্সট্রা ইনফো সেটা বলি, এতে টাইমও কম লাগবে, শখটা সবার জন্য ইজি হবে। তো হাতের লেখা বোঝা যাবে না, একটু কষ্ট হবে, বাট আমি বললে বুঝতে পারবেন ইজি। তো শখ, এই এইটা হচ্ছে আমার নোট। জাস্ট আমি আসলে এখান থেকে আলোচনা করব, এটা প্রথমে প্ল্যান ছিল না। যদি প্ল্যানিং থাকতো আমি অবশ্যই সুন্দর করে নোটটা বানাতাম। তো যেটা হয়ে গিয়েছে, আপাতত ছোট একটা টপিক আমি এখান থেকে আলোচনা করি যাতে বোঝার সুবিধা হয়। তো শখ, এটা হচ্ছে বেইলিয়ান লাভের চ্যাপ্টার 2। তো শকের ডেফিনেশন যেটা, শকের ডেফিনেশন হচ্ছে শক কাকে বলে। শক ইজ এ সিস্টেমিক স্টেট অফ লো টিস্যু পারফিউশন দ্যাট ইজ ইনএডুকেট ফর নর্মাল সেলুলার রেসপিরেশন। তো এইখান থেকে আমি বলি তাহলে ইজি হবে। শকের ডেফিনেশন সেম, কাকে বলে। শক ইজ এ সিস্টেমিক স্টেট অফ লো টিস্যু পারফিউশন দ্যাট ইজ ইনএডুকেট ফর নর্মাল সেলুলার রেসপিরেশন। তো শকের প্যাথোফিজিওলজি মানে একটা শকে কি কি চেঞ্জ হয়। তো শকে যে যে চেঞ্জ হয় সেটাকে ইউজুয়ালি তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে সেলুলার, একটা হচ্ছে মাইক্রোভাস্কুলার, আর একটা হচ্ছে সিস্টেমিক। তো সেলুলার কি চেঞ্জ হয়, সেলুলার হচ্ছে যখন শক হবে মানে ব্লাড আসবে না, তো ব্লাডের সাথে অক্সিজেন আসবে না, তাই না। তো যখন অক্সিজেন আসবে না তখন ওই সেলটা অ্যারোবিক থেকে অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে চলে যাবে। তো অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্ট আমরা জানি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তো এখানে ল্যাকটিক অ্যাসিড অনেক পরিমাণে বেড়ে যাবে। তো ল্যাকটিক অ্যাসিড বেড়ে গেলে ল্যাকটিক অ্যাসিডোসিস হবে। তো আমরা জানি যখন অক্সিজেন থাকে, অক্সিজেনটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে ওই অক্সিজেনটা ইউজ করে এটিপি প্রডিউস করে। তো যেহেতু ব্লাড আসছে না, হাইপোক্সিয়া ডেভেলপ করতেছে উইথ ইস্কেমিয়া, তাই না। তো যখন অক্সিজেন নাই, মাইটোকন্ড্রিয়ার অক্সিডেটিভ ফসফোরাইলেশন করতে পারবে না, তখন অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের মাধ্যমে সেলে যে স্টোরড গ্লুকোজ ছিল ওই গ্লুকোজ থেকে ইউজুয়ালি এটিপি প্রডিউস করবে। তো কথা হচ্ছে গ্লুকোজটা একসময় শেষ হয়ে যাবে, ঠিক আছে, কারণ এখানে তো ব্লাড সাপ্লাই আসতেছে না, শক হয়ে যাচ্ছে, আসতেছে বাট কম বা একদমই আসতেছে না, যাই হোক। তো গ্লুকোজটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে, তখন এই অ্যানারোবিক গ্লাইকোলাইসিসটা আবার হবে না, যার কারণে কোনো এটিপি প্রডিউসার হবে না, ঠিক আছে। তো এটিপি প্রডিউস যদি না হয়, আমাদের সেল মেমব্রেনে যে সোডিয়াম পটাশিয়াম পাম্প থাকে ওটাও নষ্ট হয়ে যাবে। আর আলটিমেটলি লাইসোজোম, যেটা লাইসোজোমের সেলুলার ইন্টিগ্রিটি নষ্ট হয়, লাইসোজোম তার ইন্ট্রাসেলুলার যেসব এনজাইম থাকে ওই এনজাইমগুলো রিলিজ করবে। তো এনজাইমগুলো সেলকে লাইসিস করে দিবে। তো সেলকে লাইসিস করে দিলে সেলের মধ্যে যে পটাশিয়াম থাকে ওটা ব্লাড স্ট্রিমে চলে আসবে। এটা হচ্ছে সেলুলার চেঞ্জ। এবার সে মাইক্রোভাস্কুলার, মাইক্রোভাস্কুলার কি চেঞ্জ হয়। তো হাইপোক্সিয়া ডেভেলপ করতেছে, যেহেতু ব্লাড নাই অক্সিজেনও আসবে না, যার কারণে অ্যাসিডোসিস ডেভেলপ করবে। তো যখন হাইপোক্সিয়া অ্যাসিডোসিস ডেভেলপ করবে তখন আমাদের কমপ্লিমেন্ট এবং নিউট্রোফিল অ্যাক্টিভেটেড হবে। তো আমরা জানি নিউট্রোফিলের একটা কাজ হচ্ছে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বা ফ্রি রেডিকেলস রিলিজ করা এবং সাইটোকাইনস রিলিজ করা। তো ফ্রি রেডিকেলস গিয়ে আমাদের যে এই মাইক্রোভাস্কুলারে যে ক্যাপিলারি থাকবে এখানে ইনজুরি করবে, ক্যাপিলারি যে এন্ডোথেলিয়াম। তো ক্যাপিলারি এন্ডোথেলিয়ামে ইনজুরি করার কারণে আমাদের ক্যাপিলারিটা অনেক বেশি লিকি হয়ে যাবে এবং আলটিমেটলি আমাদের ফ্লুইড অনেক বের হয়ে আসবে ব্লাড ভেসেলস থেকে বাইরে, যার কারণে ইডিমা হবে। তো ইডিমা হলে আরো হাইপোক্সিয়াটা আরো এক্সারবেটিং হবে, ঠিক আছে। এবার চলে আসে সিস্টেমিক কি ইফেক্ট হবে। তো সিস্টেমিক ইফেক্টের প্রথমে আমাদের সিভিএস এ কি ইফেক্ট হয়, ঠিক আছে, এটা হচ্ছে সিভিএস এ কি ইফেক্ট হয়, তারপর রেসপিরেটরিতে কি ইফেক্ট হয় মানে লাংসে, তারপর রেনালে কি ইফেক্ট হয়, দেন এন্ডোক্রাইনে কি ইফেক্ট হয়। তো প্রথমে আসে সিভিএস। তো আমাদের যখন শক হচ্ছে আমাদের বডি থেকে আমাদের ব্লাড ভলিউম কমে যাচ্ছে, তো ব্লাড ভলিউম যখন কমে যায় তখন আমাদের প্রি লোড এবং আফটার লোড দুইটাই কিন্তু কমে যায়। তো প্রি লোড যখন কমে যায় বা আফটার লোড কমে যায় তখন আমাদের যে ব্যারো রিসেপ্টর থাকে আর্টিক আর্চে এবং ক্যারোটিড আর্টারিতে যে ব্যারো রিসেপ্টর থাকে, এছাড়া আমাদের যে
আর্ট্রিয়াল ওয়ালে, ঠিক আছে, আমাদের হার্টের যে সব রিসেপ্টর থাকে ব্যারো রিসেপ্টর, ওইগুলো স্টিমুলেটেড হয় যখন এই প্রিলোড বা আফটারলোড কমে যায়। তো স্টিমুলেট হলে ওইখান থেকে একটা সিগন্যাল আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে যায়, মানে ব্রেনে। তো ব্রেন থেকে আর একটা সিগন্যালের মাধ্যমে ক্যাথেকোলামাইন্স রিলিজ হয়। ক্যাথেকোলামাইন্স মানে হচ্ছে এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, ডোপামিন, এইগুলা। তো এই ক্যাথেকোলামিনের কাজ হচ্ছে ভেসোকনস্ট্রিকশন করা এবং হার্ট রেট বাড়িয়ে দেওয়া। তো আলটিমেটলি আমাদের সিস্টেমিক রেসপন্সে যেটা সিভিএস এর রেসপন্স, এখানে হবে ভেসোকনস্ট্রিকশন এবং ট্র্যাকিকার্ডিয়া, এক্সেপ্ট সেপসিস। সেপটিক শকে কিন্তু কখনো ভেসোকনস্ট্রিকশন হয় না, ভেসোডাইলেটেশন হয়, এটা এক্সেপশনাল, ঠিক আছে। এটা পরে আমি আলোচনা করব। এবার সেই রেসপিরেটরিতে কি কি চেঞ্জ হয়, যখন শক হয় রেসপিরেটরি রেট বেড়ে যায় এবং হার্ট মানে লাংসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড অনেক বাইরে বের করে দিতে থাকে লাংস। কারণ কি, কারণ আমাদের কার্বন ডাইঅক্সাইড যখন বাইরে বের হয়ে যাবে তখন আমাদের রেসপিরেটরি অ্যালকালোসিস ডেভেলপ করে। তো আমাদের বডি কম্পেনসেট করার জন্য লাংসের মাধ্যমে রেসপিরেটরি অ্যালকালোসিস করবে, যাতে ওই মেটাবলিক যে অ্যাসিডোসিস ছিল ওটা যাতে কম্পেনসেট হয়, ঠিক আছে। কারণ আমি এখানে কিন্তু আগেই বলেছি যে আমার এইখানে কিন্তু অ্যাসিডোসিস হচ্ছে মেটাবলিক, ওটা কম্পেনসেট করার জন্য রেসপিরেটরি অ্যালকালোসিস ডেভেলপ করবে। এবার রেনাল, রেনাল কি হবে, শক হইলে ব্লাড ভলিউম কমে যাবে, জিএফআর কমে যাবে। জিএফআর যদি কমে যায় আমাদের রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে, যার কারণে সোডিয়াম ওয়াটার রিঅ্যাবজর্পশন বেড়ে ওই শকটা কম্পেনসেট করার চেষ্টা করবে। এবার এন্ডোক্রাইন, এন্ডোক্রাইনে আসলে আমাদের দুইটা সেন্টার মেইনলি স্টিমুলেট হবে, একটা হচ্ছে হাইপোথ্যালামাস। আমার ক্যামেরাটা এখানে আসলে ফ্ল্যাশ পড়ছে, তো এই জন্য একটু ক্লিয়ার দেখা যাচ্ছে না ফ্ল্যাশের জন্য, ফ্ল্যাশের পাওয়ার আর কি। যাই হোক, আশা করি আমি মুখে বলতেছি এটা বোঝা যাবে। তো আমাদের হচ্ছে এন্ডোক্রাইনের কি কি রেসপন্স, আমাদের যে হাইপোথ্যালামাস থাকে এবং অ্যাড্রিনাল কর্টেক্স, ওইখান থেকে কিছু এন্ডোক্রাইন স্টিমুলাস আছে। তো আমাদের হাইপোথ্যালামাস থেকে অ্যান্টিডাইউরেটিক হরমোন সিক্রেশন অনেক বেড়ে যায় এবং অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কর্টিসল সিক্রেশন অনেক বেড়ে যায়। তো যার কারণে কি হয়, এইগুলো আমাদের ভেসোকনস্ট্রিকশন করে এবং সোডিয়াম ওয়াটার রিঅ্যাবজর্পশন করায় কিডনি থেকে, এবং ক্যাথেকোলামাইনের সেন্সিটিভিটিটা অনেক বাড়িয়ে দেয় ব্লাড ভেসেসের উপরে। তো আমরা আগে জানি ক্যাথেকোলামাইন্স হচ্ছে ভেসোকনস্ট্রিকশন করে। এবার আসি একটা ইন্টারেস্টিং টপিক, সেটা ইসকেমিক রিপারফিউশন ইনজুরি। আমি কিন্তু প্যাথোলজিতেও এটা আলোচনা করেছিলাম, সার্জারিতেও আছে। সো প্যাথোলজিতে আমি মাইক্রোভাস্কুলারলি আলোচনা করেছিলাম, এখানে অত মাইক্রো লেভেলে আলোচনা নেই, যতটুকু আছে ততটুকুই বলি। আমি আগে বলেছিলাম যে আমাদের শক যখন হবে, আমাদের শকে যেই সেলুলার যেই রেসপন্স, ওই সেলুলার রেসপন্সে আমাদের মানে সেল মেমব্রেনটা ডিসরাপ্ট হয়ে যাবে, ডিসরাপ্ট হয়ে পটাশিয়াম ব্লাডে চলে আসবে এবং আমাদের মেটাবলিক অ্যাসিডোসিস হবে, তাই না? তো যখন হচ্ছে ইসকেমিয়া হবে, যার কারণে আমাদের পটাশিয়াম অনেক বেড়ে যাবে এবং অ্যাসিডোসিস হবে। তো আমাদের যখন ইসকেমিয়া হইলো, পটাশিয়াম এবং অ্যাসিডোসিস তৈরি হইলো, হঠাৎ করে যদি রিপারফিউশন হয়, ঠিক আছে, ব্লাড সাপ্লাই আবার বেড়ে যায়, তখন কি করবে, পটাশিয়াম এবং অ্যাসিড ব্লাডের মাধ্যমে আমাদের সরাসরি হার্টে চলে যাবে, ঠিক আছে। হার্টে গিয়ে কি করবে, পটাশিয়াম এবং অ্যাসিড আমাদের মায়োকার্ডিয়াল ডিপ্রেশন করে দিবে, ভেসোডাইলেটেশন এন্ড হাইপোটেনশন করে দিবে। তার মানে আমাদের ইসকেমিয়ার জন্য প্রথমে পটাশিয়াম এবং অ্যাসিড প্রডিউস হইলো, এইগুলো আমাদের যখন আবার রিপারফিউশন মানে ব্লাড সাপ্লাই দিচ্ছে এগেন, এইগুলো আমাদের হার্টে যাবে, হার্টে গিয়ে এইগুলো মায়োকার্ডিয়াল ডিপ্রেশন, ভেসোডাইলেটেশন এবং হাইপোটেনশন করে দিচ্ছে একদিকে। আরেকদিকে কি হচ্ছে, যখন আমাদের ইসকেমিয়া ডেভেলপ করতেছে, আমি আগে মাইক্রোভাস্কুলার লেভেলে বলেছিলাম যে কমপ্লিমেন্ট, নিউট্রোফিল এবং থ্রম্বাস ফর্মেশন হতে পারে। থ্রম্বাস কেন ফর্মেশন হচ্ছে, এই ফ্রি রেডিক্যালস বা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, যেটা এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসটা থেলিয়ামে ইনজুরি করে দিচ্ছে, যার কারণে প্লাটিলেট অ্যাক্টিভেশন হয়ে আলটিমেটলি থ্রম্বাস ফর্মেশন হচ্ছে, তাই না? তো কি হচ্ছে, এই থ্রম্বাস, কমপ্লিমেন্ট এবং নিউট্রোফিল হঠাৎ করে আবার যখন ব্লাড সাপ্লাইটা আসবে, রিপারফিউশন হবে, এইগুলো কি করবে, ব্লাডের মাধ্যমে অর্গান টু অর্গানে চলে যাবে, এক অর্গান থেকে আরেক অর্গানে চলে যাবে, যার কারণে মাল্টিপল অর্গান ড্যামেজ হতে পারে, ঠিক আছে। অ্যাকিউট রেনাল ইনজুরি হতে পারে, অ্যাকিউট লাংস ইনজুরি হতে পারে, আলটিমেটলি ডেথ হতে পারে। এটা হচ্ছে রিপারফিউশন ইনজুরি, মানে ইসকেমিয়ার জন্য যেই প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে, ওই প্রোডাক্টগুলো আবার ব্লাড সাপ্লাইয়ের জন্য এক অর্গান থেকে আর অর্গানে চলে যাচ্ছে এবং মাল্টিপল অর্গান ড্যামেজ করে দিচ্ছে, আদার ইফেক্ট করতেছে। এটা হচ্ছে ইসকেমিক রিপারফিউশন ইনজুরি। এবার আসি টাইপস অফ শক। শকের টাইপস হচ্ছে 5 ভাগে ভাগ করা যায়: হাইপোভলিমিক শক, কার্ডিওজেনিক শক,
অবস্ট্রাকটিভ শক, ডিস্ট্রিবিউশন শক অ্যান্ড এন্ডোক্রাইন শক। তো এর মধ্যে ডিস্ট্রিবিউশন শককে আবার তিনটা ভাগে ভাগ করা যায়। আমরা প্যাথোলজিতে যেই শকের ক্লাসিফিকেশন পড়েছি এখানেও সেম, বাট এখানে একটু অন্যভাবে দেয়া আসলে। তো ডিস্ট্রিবিউশন শকের মধ্যে তিনটা শক আছে, একটা হচ্ছে সেপটিক শক, একটা হচ্ছে নিউরোজেনিক শক বা ভালোভাবে যদি বলি স্পাইনাল কর্ড ইনজুরি, আর একটা হচ্ছে অ্যানাফাইলেকটিক শক। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন শকের মধ্যে। আর এন্ডোক্রাইন শকের মধ্যে তিনটা জিনিস আলোচনা করা হয়, এগেন হাইপোভলিউমিক শক, কার্ডিওজেনিক শক, ডিস্ট্রিবিউশন। এই তিনটা জিনিস আবার এন্ডোক্রাইন শকের মধ্যে আলোচনা করা হয়, এগুলো পরে আসতেছি। তো হাইপোভলিউমিক শক এটা হচ্ছে সব থেকে কমন। হাইপোভলিউমিক শকের কজ কি? হেমোরেজ। এছাড়াও নন হেমোরেজিক কজ হতে পারে, যেমন ডিহাইড্রেশন, মানে কম পরিমাণ পানি খাইলো তখন হতে পারে হাইপোভলিউমিক শক। এছাড়া এক্সেসিভ ফ্লুইড লস হতে পারে, যেমন ভমিটিং, ডায়রিয়া, ডায়াবেটিস মেলাইটাস। থার্ড স্পেসিং, মানে কি ফ্লুইডটা আমাদের থার্ড একটা স্পেসে জমা হয়ে যাচ্ছে, যার কারণে ব্লাড ভেসেলসের বা সার্কুলেশনে ব্লাডটা অনেক কমে যাচ্ছে। তো থার্ড স্পেসিং বলতে দেখা যাচ্ছে আমাদের একটা জিআইটিতে যদি অবস্ট্রাকশন হয় বা ইন্টেস্টাইনাল যে স্পেসটা প্রডিউস হয় অবস্ট্রাকশনের মাধ্যমে, ওই ইন্টেস্টাইনাল স্পেসে বা অবস্ট্রাকশনের মধ্যে কিন্তু অনেক ফ্লুইড জমে থাকতে পারে, এটাকে বলা হচ্ছে থার্ড স্পেসিং। দেখা যাচ্ছে ওইখানে ফ্লুইড চলে আসলো, ব্লাডে আর ফ্লুইড নাই। এছাড়া প্যানক্রিয়াটাইটিসের জন্য কিন্তু আমাদের শক হতে পারে। এবার সেই কার্ডিওজেনিক শক। কার্ডিওজেনিক শকে মেনলি আমাদের যেই প্রবলেমটা, সেটা মেনলি আমাদের হচ্ছে হার্টের প্রবলেমের জন্য কার্ডিওজেনিক শক হচ্ছে। দেখতেছি কার্ডিওজেনিক মানে কার্ডিয়াকের সাথে সম্পর্কিত, মানে কার্ডিয়াক থেকে উৎপত্তি, মানে আমাদের হার্টে যদি প্রবলেম থাকে তাহলে কার্ডিওজেনিক শক হতে পারে। তো কজ কি? মাইকার্ডিয়াল ইনফ্রাকশন হতে পারে, কার্ডিয়াক ডিসরিদমিয়াতে হতে পারে, ভালভুলার হার্ট ডিজিজে হতে পারে, ব্লান্ট মাইকার্ডিয়াল ইনজুরিতে হতে পারে, কার্ডিওমায়োপ্যাথিতে হতে পারে, এবং ব্যাকটেরিয়াল হিউমারাল এজেন্ট বা সেপসিসে যেসব প্রোডাক্ট হয় ওইগুলো যদি আমাদের হার্টের উপরে কাজ করে, আমাদের হার্ট ফেল করে দেয়, তাহলে কার্ডিওজেনিক শক হতে পারে। বাট নর্মালি কিন্তু ব্যাকটেরিয়াল প্রোডাক্ট সেপটিক শকও করে, ঠিক আছে। বাট এগুলো যদি আমাদের হার্টের উপরে কাজ করে তাহলে কার্ডিওজেনিক শক হতে পারে। তাছাড়া ফার্মাসিউটিক্যাল বিভিন্ন প্রোডাক্ট যেমন ড্রাগ অ্যাবিউস, অনেক পরিমাণে দেখা যাচ্ছে ড্রাগ খাইলে ওইগুলো আমাদের কার্ডিয়াক ডিপ্রেশন করে কার্ডিওজেনিক শক করতে পারে। এবার চলে আসি অবস্ট্রাকটিভ শক। অবস্ট্রাকটিভ শকে অ্যাকচুয়ালি আমাদের মেন সমস্যাটা হবে আমাদের কার্ডিয়াক ফিলিংটা হবে না ঠিক মতো, মানে আমাদের হার্টটা ঠিক মতো ফিল হবে না। কারণ কি? কারণ আমাদের হচ্ছে প্রিলোডটা অনেক কমে যাবে, যার কারণে আমাদের হচ্ছে হার্ট ফিলিং ঠিক মতো হবে না। তো আমাদের প্রিলোড কমে যাইতে পারে, মানে অবস্ট্রাকটিভ শকের কারণ মেনলি তিনটা। একটা হচ্ছে কার্ডিয়াক টেম্পোনেট, একটা হচ্ছে টেনশন নিউমোথোরাক্স, আর একটা হচ্ছে ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম বা এয়ার এম্বোলিজম যদি হয়। এবার সে ডিস্ট্রিবিউশন শক, আগে বলেছি যে ডিস্ট্রিবিউশন শকটা তিনটা কন্ডিশনের ভিত্তিতে আলোচনা করা হয়, মানে ডিস্ট্রিবিউশন শকের মধ্যে তিনটা শক আলোচনা করা হয়। একটা হচ্ছে সেপটিক শক, একটা অ্যানাফাইলেকটিক শক, একটা স্পাইনাল কর্ড ইনজুরি বা নিউরোজেনিক শক। তো ডিস্ট্রিবিউশন শকটার একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে, সেটা কি? ডিস্ট্রিবিউশন শকে আমি কিন্তু আগেই বলেছিলাম এখানে যে আমাদের হচ্ছে ভেসোকনস্ট্রিকশন হচ্ছে সিভিএসএ, তাই না? ভেসোকনস্ট্রিকশন ট্র্যাকিকার্ডি হচ্ছে সিভিএসএ সিস্টেমিক ইফেক্ট এক্সেপ্ট সেপসিস। সেপসিসটা কিন্তু আমাদের ডিস্ট্রিবিউশন শকের মধ্যে পড়ে, তাই না? তো এইখানে কিন্তু মানে শুধু সেপসিস না, আমাদের ডিস্ট্রিবিউশন শকে যে অ্যানাফাইলেকটিক, স্পাইনাল কর্ড ইনজুরি বা নিউরোজেনিক শক আছে, সবগুলোরই একটি স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে। সেটা কি? এখানে ভেসোকনস্ট্রিকশন হয় না, ভেসোডাইলেটেশন হয়। এখানে ভেসোডাইলেটেশন হয় এবং এখানে কার্ডিয়াক আউটপুট অনেক বেশি থাকে, এটাই হচ্ছে হাই কার্ডিয়াক আউটপুট থাকে, ঠিক আছে। তো এখানে মেন ক্রাইটেরিয়া হচ্ছে এখানে ভেসোডাইলেটেশন হয়। তো যখন ভেসোডাইলেটেশন হয় তখন এখানে সিস্টেমিক যে রেজিস্ট্যান্স থাকে ওটা অনেক কমে যায়, লো সিস্টেমিক রেজিস্ট্যান্স। এখানেও ক্যামেরার জন্য একটু হয়ে গিয়েছে, যাই হোক। তো লো সিস্টেমিক রেজিস্ট্যান্সের জন্য আমাদের কার্ডিয়াক আউটপুটও অনেক বেশি হয়, ঠিক আছে। আর ভেসোডাইলেটেশনের জন্য তো হাইপোটেনশন হচ্ছেই নরমালি। তো কেন ডিস্ট্রিবিউশন শকের আন্ডারে এই তিনটা জিনিসকে কেন রাখা হয়েছে, চলে আসি। অ্যানাফাইলেকটিক শকে আমাদের হিস্টামিন রিলিজ হয়। হিস্টামিন কি করে? ভেসোডাইলেটেশন করে, রেজিস্ট্যান্স কমায়, হাই কার্ডিয়াক আউটপুট। সেম স্পাইনাল কর্ড ইনজুরি বা নিউরোজেনিক শকে আমাদের সিম্প্যাথেটিক ফ্লোটা কমে যায়। সিম্প্যাথেটিক ফ্লো মানে হচ্ছে আমাদের যেই ক্যাথেকোলামাইন্স, মেনলি এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন, ওইগুলা কমে যায়। তো যার কারণে ভাস্কুলার টোনটা কমে যায়, মানে ভেসোডাইলেটেশন হয়। একই সেম
সেপসিসে কি হয়, সেপসিসিতে আমাদের হচ্ছে ভেসোডাইলেটেশন হয়, কারণ সেপটিক প্রোডাক্টটা ভেসোডাইলেটেশন করে। এছাড়াও সেপসিসে কিন্তু আমাদের যে ফ্লুইডটা থাকে, এই ফ্লুইডটার হচ্ছে মানে ব্লাড ভলিউমের ম্যাল ডিস্ট্রিবিউশন হয়। তো ম্যাল ডিস্ট্রিবিউশনের জন্য আমাদের হাইপোভলিমিয়াও হতে পারে, ঠিক আছে। আমাদের সেপটিক শকে ফ্লুইডটা ইন্টারস্টিশিয়াল স্পেসে গিয়ে এখানে আমাদের হাইপোভলিমিয়াও করতে পারে। এছাড়া মাইকার্ডিয়াল ডিপ্রেশনও হতে পারে সেপটিক শকে। আগে বলেছি সেপটিক প্রোডাক্ট আমাদের কার্ডিওজেনিক শকও কিন্তু করতে পারে, ঠিক আছে। তো এবার আসে এন্ডোক্রাইন শক। তো এন্ডোক্রাইন শকের আন্ডারে তিনটা, আগে বলেছি হাইপোভলিমিক শক, ডিস্ট্রিবিউটিক আর কার্ডিওজেনিক শক। তো আমাদের এন্ডোক্রাইন শকের কজ হচ্ছে মেনলি দুইটা, একটা হচ্ছে থাইরয়েডের প্রবলেমের জন্য, একটা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের প্রবলেমের জন্য। তো আমাদের হচ্ছে থাইরয়েডে হাইপো বা হাইপারথাইরয়েডিজম হতে পারে, অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি হতে পারে। তো আমাদের যেটা হাইপোথাইরয়েডিজম, ওই হাইপোথাইরয়েডিজমের জন্য যে শকটা হবে এটা নিউরোজেনিক শকের মতো দেখা যাবে, ঠিক আছে। নিউরোজেনিক শক মানে যে স্পাইনাল কর্ড ইনজুরি, যেটা ডিস্ট্রিবিউশন শকের মধ্যে পড়ে। কারণ কি, হাইপোথাইরয়েডিজম, যদি থাইরয়েড হরমোনটা কমে যায় তাহলে আমাদের ব্লাড ভেসেলসের ক্যাথেকোলামাইনের প্রতি সেন্সিটিভিটি অনেক কমে যায়, ঠিক আছে। এবং আমাদের হার্টেও ক্যাথেকোলামাইনের প্রতি সেন্সিটিভিটি কমে যায়। তো কমে গেলে কি হয়, আমাদের কোনো ভেসো কনস্ট্রিকশন আর ইউজুয়ালি হয় না, ভেসোডাইলেটেশন হয় এবং হার্টে ব্র্যাডিকার্ডিয়া এবং ফোর্স অফ কন্ট্রাকশন কমে যায়। থাইরোটক্সিকোসিস মানে থাইরয়েড হরমোন বেড়ে গেলে আমাদের হাই কার্ডিয়াক আউটপুট ফেইলার হতে পারে। অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি, অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সিতে আমাদের ক্যাথেকোলামাইনের প্রতি যে রেসপন্সটা থাকে ব্লাড ভেসেলসের, ওটা কমে যায়, যার কারণে হাইপোভলিমি হতে পারে। তো অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি মেনলি অ্যাডিসনস ডিজিজে হয়ে থাকে। এবার আসি কিছু পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন শকটা, ডিস্ট্রিবিউটিক শক, যার মধ্যে আছে তিনটা, সেপটিক, অ্যানাফাইলেকটিক এবং নিউরোজেনিক বা স্পাইনাল কর্ড ইনজুরি। ওইটাই একমাত্র হাই কার্ডিয়াক আউটপুট ফেইলার, তাছাড়া সব কিন্তু লো কার্ডিয়াক আউটপুট ফেইলার শক। আর ডিস্ট্রিবিউশন শকে ভাস্কুলার রেজিস্ট্যান্সটা লো থাকে, ঠিক আছে। আর অন্য জায়গায় অন্য যত শক আছে ভাস্কুলার রেজিস্ট্যান্স হাই থাকে। ভেনাস প্রেশার হচ্ছে হাই থাকে কার্ডিওজেনিক অবস্ট্রাকটিভ। কারণ অবস্ট্রাকটিভ আমি বলেছি যে হার্টের প্রিলোড কমে যাচ্ছে, তো হার্টের ফিলিং কমে যাচ্ছে, আমাদের হার্টের কোনো একটা অবস্ট্রাকশন হচ্ছে। তো হার্টে অবস্ট্রাকশন হচ্ছে, এখানে কিন্তু ভেন থেকে ব্লাডটা আসতেই চাবে, তো ভেনাস প্রেশারটা বেড়ে যাবে। আর কার্ডিওজেনিকেও কিন্তু আমাদের হার্টে কোনো প্রবলেম দেখা যাচ্ছে, হার্টের পাম্পিং অ্যাকশনটা কমে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমাদের ভেন থেকে কিন্তু ব্লাড আসতেই চাবে, সেই হিসাবে আমাদের হচ্ছে ভেনাস প্রেশারটা বেড়ে যায়। আর লো থাকে হাইপোভলিমিক শকে, ডিস্ট্রিবিউটিভ শকে। কারণ ডিস্ট্রিবিউটিভ শকে আমরা জানি হাই কার্ডিয়াক আউটপুট ফেইলার, আমাদের হার্ট থেকে বেশি পরিমাণে কার্ডিয়াক যেই ভলিউম বের হয়ে যাচ্ছে, যার কারণে কি আমাদের ভেনাস প্রেশারটা কমে যাচ্ছে, অপোজিট সাইডে ফিলিংটা কমে যাচ্ছে। আর হাইপোভলিমিক শকে ব্লাডটি কমে যাচ্ছে, তো ভেনাস প্রেশার তো কমবেই নর্মালি। আর মিক্স ভেনাস স্যাচুরেশন শুধুমাত্র হাই থাকে ডিস্ট্রিবিউশন শকে, আদারে লো থাকে। এবার সিভিয়ারিটি অফ শক, আমরা শকের সিভিয়ারিটিকে অ্যাকচুয়ালি মেনলি পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। পাঁচটা না, মেনলি হচ্ছে দুইটা ক্যাটাগরি, কম্পেনসেটেড শক আর একটা হচ্ছে ডিকম্পেনসেটেড শক। অ্যাকচুয়ালি না, ক্লাসিফিকেশনটা আসলে বেইলিয়ান লাভে এইভাবে এক ঢালাই ছিল। আসলে যদি সুন্দর করে বলি তাহলে শককে আসলে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু কম্পেনসেশন আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি। তো কম্পেনসেশনের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কম্পেনসেটেড শক আর ডিকম্পেনসেটেড শক। তো কম্পেনসেটেড শকে কি হয়, কম্পেনসেটেড শকে আমাদের বডির যে নিজস্ব সিস্টেম ওটা আর কি কম্পেনসেট করতে পারে। যেমন আমাদের যদি কোনো শক হয় তাহলে আমাদের বডির যেই সিভিএস এবং এন্ডোক্রাইন ওইগুলো অ্যাক্টিভ হয় কম্পেনসেট করার জন্য। তো কিভাবে কম্পেনসেট করে, কি করে, এই সিভিএস এবং এন্ডোক্রাইন আমাদের যেসব নন ইসেনশিয়াল অর্গান থাকে, সবই ইসেনশিয়াল বাট লেস ইসেনশিয়াল, যেগুলো ব্লাড সাপ্লাই কম পাইলেও সার্ভাইভ করতে পারে, যেমন হচ্ছে আমাদের স্কিন, মাসেল এবং জিআইটি, এইগুলো ব্লাড সাপ্লাই কম পাইলেও সার্ভাইভ করতে পারে, তাই না। তো যখন শক হয় আমাদের এই সিভিএস এবং এন্ডোক্রাইন এই স্কিন, মাসেল এবং জিআইটিতে ব্লাড ফ্লো অনেক কমায় দেয়, কমায় আমাদের সেন্ট্রালি যেই সব অর্গানগুলো থাকে, মানে সেন্ট্রাল অর্গান, আমাদের ইসেনশিয়াল অর্গান, ওইখানে ব্লাড ফ্লোটা বাড়িয়ে দেয়। যেমন আমাদের ব্রেন, লাংস এবং কিডনিতে ব্লাড ফ্লো অনেক বাড়িয়ে দিয়ে এটা কম্পেনসেট করে ফেলে। এটাই হচ্ছে
কম্পেনসেটেড শক, মানে নন ইসেনশিয়ালে ব্লাড ফ্লো কমে যাবে, ইসেনশিয়ালে ব্লাড ফ্লো বেড়ে যাবে। তো এটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা ক্লিনিক্যালি অকাল থাকে। ঠিক আছে, ক্লিনিক্যালি আসলে বোঝা যায় না, শুধু দুইটা সাইন সিমটমস থাকে, একটা হচ্ছে ট্র্যাকিকার্ডিয়া হয় আর কোল্ড স্কিন হয়। ঠিক আছে, কোল্ড ক্লামি স্কিন। কেন কোল্ড স্কিন হচ্ছে, এখানে আমাদের স্কিনে ব্লাড সাপ্লাই কমাই দিচ্ছে, যার কারণে স্কিনটা কোল্ড হয়ে যাচ্ছে, আর সিভিএসটা হার্ট রেট বাড়িয়ে ট্র্যাকিকার্ডিয়া তৈরি করে। তো এই দুইটা ছাড়া তেমন কোনো সাইন সিমটমস দেখা যায় না, এটা ক্লিনিক্যালি অকাল, যে কারোর শক হয়েছে ক্লিনিক্যালি বোঝা যায় না, কারণ বডি নিজেই কম্পেনসেট তৈরি করার চেষ্টা করে। তো এই ক্ষেত্রে হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস হয় এবং ইসকেমিক রিপারফিউশন ইনজুরিও হতে পারে। কেন? কারণ আমাদের এখানে স্কিন মাসেল জিআইটিতে ব্লাড সাপ্লাই কমায় দিচ্ছে একদিক থেকে, তাই না? আচ্ছা, ইজি ভাবে বলি, শক হইলে আলটিমেটলি কিন্তু আমাদের ব্রেন, লাংস এবং কিডনি সব জায়গায় কিন্তু ব্লাড সাপ্লাই কমে যাবে। তখন বডি কম্পেনসেট করার জন্য কি করবে, স্কিন মাসেল এবং জিআইটি থেকে ব্লাড ফ্লোটা কমিয়ে এইগুলো আবার বাড়িয়ে দিবে। তো দেখা যাচ্ছে এইগুলো যখন ইসকেমিয়া ডেভেলপ করেছিল লাংস বা কিডনিতে, তখন ওই আলটিমেটলি আবার রিপারফিউশন দেওয়ার পরে এখানে ইসকেমিক রিপারফিউশন ইনজুরি হতে পারে ব্রেন, লাংস, স্কিন দিয়ে। আদার্স অন দ্য আদার হ্যান্ড, আমাদের স্কিন মাসেল জিআইটিতে যখন এই যে ব্লাড ফ্লো কমিয়ে দিচ্ছে, যখন শকটা কম্পেনসেট হয়ে আবার ব্লাড ফ্লো এগুলোতে চলে আসবে নর্মাল হবে, এখানেও কিন্তু রিপারফিউশন ইনজুরি আবার হতে পারে। তো এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তো মেজর কজ, এটা যেহেতু ক্লিনিক্যালি অকাল থাকে আমরা বুঝতে পারি না, তো আমরা যদি রিসাসিটেট না করি, বাইরে থেকে কোনো ফ্লুইড না দিই, তাহলে পেশেন্টটা 12 আওয়ার্স পরে মাল্টিপল অর্গান ফেলারের দিকে চলে যাইতে পারে ডিউ টু ইসকেমিক রিপারফিউশন ইনজুরি। ঠিক আছে, এবার আসি হচ্ছে ডিকম্পেনসেশন শক। তো এই ডিকম্পেনসেশন শকে যদি আমাদের ব্লাড মানে বডি ফ্লুইড 15%-এর বেশি লস হয়ে যায়, তখন সেটা ডিকম্পেনসেশন শকের দিকে চলে যায়। তো এইখানে আমাদের যদি 30-40% ব্লাড ভলিউম লস হয়ে যায়, বিপি খুবই সিভিয়ারলি ফল করে। এবার আসে অ্যাকর্ডিং টু সিভিয়ারিটির উপরে শককে 3 ভাগে ভাগ করা যায়, একটা মাইল্ড শক, একটা হচ্ছে মডারেট শক, একটা হচ্ছে সিভিয়ার শক। তো মাইল্ড শকে চলে আসি। মাইল্ড শকে আসলে সাইন সিমটমস গুলো অতটা সিভিয়ার থাকে না, শুধু হার্ট রেট বেড়ে যাবে, ট্র্যাকিকার্ডিয়া হবে, ট্র্যাকিপেনিয়া হবে। ট্র্যাকিপেনিয়া বানানটা একটু ভুল গিয়েছে, মানে রেসপিরেটরি রেট বেড়ে যাবে, ইউরিন আউটপুট কমে যাবে, অ্যাংজাইটি থাকবে এবং বিপিটা ইউজুয়ালি নর্মাল থাকবে। বিপিটা কমবে না এখানে, ব্লাড প্রেশার বা পালস প্রেশারটা কমে যাবে, কোল্ড স্কিন হবে এবং ক্যাপিলারি রিফিল টাইমটা এখানে অনেক বেড়ে যাবে, এক্সেপ্ট সেপটিক শক বা ডিস্ট্রিবিউশন শক যেটা বলে, এখানে ক্যাপিলারি রিফিল টাইমটা নর্মাল থাকে সেপটিক শকে, বাট আদার শকে কিন্তু প্রলং হয়ে যায় ক্যাপিলারি রিফিল টাইমটা অ্যাকচুয়ালি আমরা নেল বেডে চাপ দিয়ে দেখি যে ওইটা হোয়াইট হয়ে যায়, দেন ছেড়ে দিলে কতটুকু টাইম লাগে সাদা হতে, এইভাবে ক্যাপিলারি মানে রিফিল টাইম লাল হতে কতটুকু টাইম লাগে এটা দেখি, এটা হচ্ছে ক্যাপিলারি রিফিল টাইম। এবার সে মডারেট শক কি হবে, মডারেট শকে মেনলি আমাদের মেন ইফেক্টটা হয় কিডনির উপরে। এইখানে আমাদের রেনাল কম্পেনসেটরি মেকানিজমটা ফেল করবে, ঠিক আছে, এবং রেনাল পারফিউশনটাও ফেলস করবে, যার কারণে ইউরিন আউটপুট কমে যাবে। কত কমলে আমরা ধরবো মডারেট শক? ইউজুয়ালি আমাদের ইউরিন আউটপুট যদি 0.5 ml পার কেজি পার আওয়ার, মানে প্রত্যেক ঘন্টায় একটা পার্সনের পার কেজি অনুযায়ী 0.5 ml এর কম যদি হয়, তাহলে আমরা ধরে নেব মডারেট শক। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্লাড প্রেশারটাও ফল করা শুরু করে। আমরা কিন্তু দেখেছি মাইল্ড যেই শকটা, এখানে ব্লাড প্রেশারটা মেনটেন থাকে, বাট এখানে ব্লাড প্রেশারটা ফল করা শুরু করে এবং পেশেন্টটা ড্রাউজি এবং কনফিউজড হয়ে যায়। এবার আসি সিভিয়ার শকে ইউরিন আউটপুট একদমই থাকে না, জিরো থাকে। এখানে পেশেন্ট আনকনসিয়াস হয়ে যায় এবং লেবার রেসপিরেশন মানে নর্মাল সে রেসপিরেশন নিতে পারে না, কিন্তু তার বাইরে থেকে কোনো রেসপিরেশন দিতে হয়। এবার সে পিটফল বা লিমিটেশন বা সতর্কতা বলতে গেলে, ঠিক আছে। আমরা জানি হচ্ছে শকের সাইন সিমটমস ট্র্যাকিকার্ডিয়া, বাট যেসব পেশেন্টরা বিটা ব্লকার বা যাদের পেসমেকার লাগানো, তাদের কিন্তু আর ট্র্যাকিকার্ডিয়া হবে না, হার্ট রেট নর্মাল থাকবে। এটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে ওল্ড পেশেন্ট যাদের ব্লাড প্রেশারটা অনেক হাই থাকে, তারা যদি শকে চলে যায়, তখন তাদের ব্লাড প্রেশারটা নর্মাল হয়ে যাইতে পারে, মানে হাই থেকে কমতেছে বাট সেটা কিন্তু নর্মাল হয়ে যাইতে পারে। তো বিপি কিন্তু অবশ্যই আমাদের এইগুলা খেয়াল রাখতে হবে। এবার মাল্টিপল অর্গান ড্যামেজ জিনিসটা কি? মাল্টিপল অর্গান ড্যামেজ হচ্ছে যখন দুইটা বা তার বেশি অর্গান ফেলড হয়
তখন সেটাকে বলা হয় মাল্টিপল অর্গান ড্যামেজ। এর কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নয়, আমরা শুধু সাপোর্টিভ ট্রিটমেন্টই দিতে পারি, যেমন ভেন্টিলেশন দিতে পারি, সিভিয়ার সাপোর্ট দিতে পারি, ডায়ালাইসিস করতে পারি। মর্টালিটি রেট 60% যদি মাল্টিপল অর্গান ড্যামেজ হয়। তো কি কি ইফেক্ট করতে পারে অর্গানের উপরে? লাংসে কি হয়? অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হতে পারে, কিডনিতে অ্যাকিউট রেনাল ইনসাফিসিয়েন্সি হতে পারে, ক্লটিংয়ে কোয়াগুলোপ্যাথি হতে পারে, কার্ডিয়াকে কার্ডিওভাস্কুলার ফেলার হতে পারে। এবার কন্ডাক্ট অফ রিসাসিটেশন, ঠিক আছে, আমরা আসলে কিভাবে রিসাসিটেশন করব। তো আমার কাছে প্রথমে একটা পেশেন্ট আসলো, তার যদি হাইপোভলিউমে থাকে, কজ যেটাই হোক, আমরা প্রথমেই আগে তার ফ্লুইড রিসাসিটেশন শুরু করে দিব। আর যদি দেখি পেশেন্টটা হাইপোভলিউমিয়া আছে, তার প্রথমে আগে আমরা ফ্লুইড রিসাসিটেট মানে ইন্টারভেনাস ফ্লুইড দিব। আর যেসব পেশেন্টের ব্লিডিং হচ্ছে তাদের আমরা রিসাসিটেশনও দিব এবং অ্যাট দ্য সেম টাইম আমরা সার্জারি শুরু করে দিব যাতে ব্লিডিংটা অফ হয়। এটা প্যারালালি চলবে। দেখা যাচ্ছে আমরা যদি ফ্লুইডটা দিই, শুধু ফ্লুইডটা দিয়ে রিসাসিটেশনই করলাম, আমরা যদি সার্জারি করে ওই হেমোরেজটা রিপেয়ার না করি, তো কি হবে, যখন আমরা ফ্লুইড দিচ্ছি তখন কিন্তু তার ব্লাড ভলিউম অনেক বেড়ে যাবে। তো ব্লাড ভলিউম বেড়ে যাওয়ার কারণে তার ব্লাড প্রেশার বেড়ে যাবে। ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার জন্য তার ওইখান থেকে আরো ব্লিডিং হবে। আরেকটা কি হবে, যদি আমরা ফ্লুইড দিই, ফ্লুইড দিলে আমাদের যে ব্লাডের মানে পেশেন্টের যে ব্লাডের ওইখানে যে ক্লটিং ফ্যাক্টরটা থাকে ওটা ডাইলুটস হয়ে যাবে অনেক, ঠিক আছে। তো ক্লটিং ফ্যাক্টর ডাইলুটসে প্রলং ব্লিডিং হবে, কোয়াগুলেশন হবে না, আরো ব্লিডিং হবে। তো আলটিমেটলি আমরা শুধু রিসাসিট করলে হবে না, আমরা তার হচ্ছে যে হেমোরেজ ওটাও রিপেয়ার করব। যদি আমরা রিসাসিটেশন করি বাট না করি, তাহলে যে বিপি বেড়ে যাবে এবং কোয়াগুলেটস ডাইলুটসে অনেক ব্লিডিং হবে। আর ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে কি করব, আমরা সার্জারিতে যাওয়ার আগে অনেক বেশি মানে ফ্লুইড রিসাসিটেট করে নিব। কারণ আমরা যদি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের করি, সার্জিক্যাল ট্রিটমেন্ট করি, তাহলে দেখা যাবে তার ওইখানে আরেকটা ইনজুরি হচ্ছে, আরো ব্লিডিং হচ্ছে, আরো শকে চলে যাবে। অবশ্যই রিসাসিটেশন জরুরি। আর ফ্লুইড থেরাপি, আমরা ইন্টারভেনাসলি যে ফ্লুইড দিব, কিভাবে দিব? অলওয়েজ আমরা শর্ট ওয়াইড বোর ক্যাথেটার দিয়ে দিব। কারণ শর্ট ওয়াইড বোর ক্যাথেটারের রেজিস্ট্যান্স কম থাকে এবং সহজে অনেক পরিমাণ ফ্লুইড দেওয়া যায়, ঠিক আছে। আমরা কখনো লং ন্যারো ক্যাথেটার ইউজ করবো না, কারণ এর হাই রেজিস্ট্যান্স থাকে, অ্যাট এ টাইম বেশি ফ্লুইড যাইতে পারে না ইমার্জেন্সি ক্ষেত্রে। এবার টাইপস অফ ফ্লুইড, কি কি ফ্লুইড আমরা দিতে পারি? ইউজুয়ালি 3 ধরনের ফ্লুইড ইউজুয়ালি আছে। এক ধরনের ফ্লুইড হচ্ছে ক্রিস্টালয়েড, এক ধরনের ফ্লুইড হচ্ছে কলয়েড, আর এক ধরনের হচ্ছে হাইপোটেনিক সলিউশন। তো ক্রিস্টালয়েডের মধ্যে আছে সোডিয়াম ক্লোরাইড বা নরমাল স্যালাইন, হার্টম্যান সলিউশন, লিঙ্গার ল্যাকটিক সলিউশন। এটাই হচ্ছে সব থেকে ইফেক্টিভ, কারণ এটা হচ্ছে ভলিউম এক্সপ্যান্ড বেনিফিট অনেক বেশি এবং এটা হচ্ছে 1.3 টাইমস মোর ইউজ করা হয়। অন্য মানে জরিপে দেখা গেছে যে কলয়েড বা অন্য সলিউশনের থেকে ক্রিস্টালয়েড সলিউশনটা 1.3 টাইমস মোর ইউজ করা হয় এবং ইফেক্টিভ। আর এর ভলিউম এক্সপ্যান্ড বেনিফিট অবশ্যই আছে। এবার কলয়েড সলিউশনের মধ্যে আছে অ্যালবুমিন সলিউশন। এটার ভলিউম বেনিফিট অনেক কম আর এটা অনেক বেশি দামি এবং এটা হচ্ছে সাইড ইফেক্ট ওর সাইড ইফেক্ট। তো এই ক্ষেত্রে আসলে অ্যালবুমিনটা কখনোই ইউজ করা হয় না, মানে যদি হাতের কাছে না থাকে ইউজ করা যাইতে পারে বাট করা হয় না, ক্রিস্টালয়েড দিতে হয়। আর একটা হচ্ছে হাইপোটনিক সলিউশন। হাইপোটনিক সলিউশনের মধ্যে হচ্ছে ডেক্সট্রোজ সলিউশন। তো ডেক্সট্রোজ সলিউশন কখনোই শকে ইউজ করা যাবে না, নেভার, কারণ এটা পোর ভলিউম এক্সপেন্ডার্স, এটা শকে ইউজই করা যাবে না। এটা শুধুমাত্র দেওয়া যাবে হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস বা যার সোডিয়াম ওভারলোড আছে, যেসব পেশেন্টের লিভার সিরোসিস, আমরা ওই ক্ষেত্রে দিতে পারি। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে অলওয়েজ ব্লাড ফর ব্লাড, মানে কারো যদি হেমোরেজ হয় তাকে অবশ্যই আমরা ব্লাড দিব, ব্লাড ছাড়া অন্য কিছু দেওয়া উচিত না। বাট দেখা যাচ্ছে ব্লাড আসতে আমাদের অনেক ডিলে হচ্ছে, তখন আমরা অবশ্যই তাকে ক্রিস্টালয়েড সলিউশন দিয়ে স্টার্ট করব। তো আমরা সলিউশন যে দিলাম, তাই না, এই সলিউশন দেওয়ার পরে পেশেন্ট রেসপন্স করতেছে কি না এটা আমরা অবশ্যই অ্যাসেসমেন্ট করতে হবে। তো এই ডাইনামিক ফ্লুইড রেসপন্সের ভিত্তিতে পেশেন্টকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। তো এখন চলে আসি ডাইনামিক ফ্লুইড রেসপন্স। তো ডাইনামিক ফ্লুইড রেসপন্সটা আসলে কি? ডাইনামিক ফ্লুইড রেসপন্স হচ্ছে আমরা যে ক্রিস্টালয়েড ফ্লুইড দিচ্ছি ওটা দিয়ে দেখব যে পেশেন্টটা রেসপন্স করতেছে কিনা। মেনলি হচ্ছে আমরা প্রথমে যদি কোনো শকের পেশেন্ট আসে, আমরা 250 থেকে 500 ml ফ্লুইড 5 থেকে 10 মিনিটের মধ্যে তাকে ইন্টারভেনাসলি দিই।
দিয়ে দেখি সিভিএস এর রেসপন্স করতেছে কিনা। এর উপরে ভিত্তি করে, এই রেসপন্সের উপর ভিত্তি করে পেশেন্টকে 3 ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে রেসপন্ডার্স, একটা হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্ডার্স, আর একটা হচ্ছে নন রেসপন্ডার্স। ঠিক আছে, তো প্রথমে এসে হচ্ছে রেসপন্ডার্স কারা। আমাদের হচ্ছে 5 থেকে 10 মিনিটের মধ্যে 250 থেকে 500 ml ফ্লুইড ইন্টারভেনাসলি দিলাম, দিলে দেখা যাচ্ছে তার সিভিএস ফাংশনটা ইমপ্রুভ করলো। এরাই হচ্ছে রেসপন্ডার্স। কারণ কি, কারণ এরা আর কোনো ফ্লুইড লস করে না। ইউজুয়ালি যতটুকু ফ্লুইড লস হয়েছে বা তার ঘাটতি হয়েছে সেটা রিপ্লেনিশ বা পূরণ করার জন্য আমরা এই ফ্লুইডটা দিই এবং সে রেসপন্স করে। এবার সে ট্রানজিয়েন্ট রেসপন্ডার হচ্ছে আমরা যখন ফ্লুইড দিব সাথে সাথে সে ইমপ্রুভ করবে তার সিভিএস ফাংশন, বাট 10 থেকে 20 মিনিট পরে আবার আগের মতো হয়ে যাবে তার অবস্থা। কেন? কারণ এখানে রিভার্ট হেমোরেজ হয়। দেখা যাচ্ছে আমরা ফ্লুইড দিলাম, দিয়ে সে ঠিক আছে, এগেন তার হেমোরেজ হচ্ছে বা তার যে ফ্লুইডটা আবার রিডিস্ট্রিবিউশন হয়ে আবার সে আগের মতো অবস্থা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্ডার্স। এবার আসে নন রেসপন্ডার্স কারা? যাদের সিভিয়ারলি ভলিউম অনেক কমে গিয়েছে এবং ফ্লুইড দিলে কোনো রেসপন্স করতেছে না, এটা হচ্ছে নন রেসপন্ডার্স। এবার আসে ভেসোপ্রেসার এবং আয়োনোট্রপিক সাপোর্ট। একটা শকের পেশেন্ট যখন আসলো তখন থেকে তাদের আমরা ভেসোপ্রেসার বা আয়োনোট্রপিক সাপোর্ট দিব। এটা দেওয়ার আগে কিছু বিষয় জানতে হবে। প্রথমেই যদি আসে, আমরা কখনোই ভেসোপ্রেসার বা ভেসোপ্রেসিন যেটা এবং আয়োনোট্রপিক যেই সব ড্রাগ ওগুলো দিব না। এটা কখনোই ফার্স্ট লাইন অফ চয়েস না। কারণ কি, কারণ দেখা যাচ্ছে কোনো পেশেন্ট আসছে, শকে আসছে, হার্ট ঠিক মতো ব্লাড পাচ্ছে না, তো আমরা যদি ভেসোপ্রেসিন বা আয়োনোট্রপিক সাপোর্ট দিই তখন কি হবে, হার্টটা তার রেট বাড়িয়ে দিবে, হার্ট রেট বাড়িয়ে দিবে, তাই না? তো হার্ট রেট বাড়িয়ে দিলে কি হবে, হার্টের যে স্টোর অক্সিজেন থাকে ওই অক্সিজেনটাও সে ইউজ করে ফেলবে। ইউজ করার পরে কি হবে, আদার ব্লাড তো তার ঠিক মতো আসতেছে না, সে আরও অক্সিজেন পাবে না, তার ওয়ার্কলোড বেড়ে যাচ্ছে কিন্তু অক্সিজেন পাচ্ছে না, আলটিমেটলি হার্ট আরও ডিপ্রেসড হয়ে যাবে। এই জন্য আমরা কখনোই আগে ফার্স্ট লাইন অফ চয়েস হিসেবে ভেসোপ্রেসার বা আয়োনোট্রপিক সাপোর্ট দিব না। আগে আমরা রিসার্চিট করব, তাকে অবশ্যই ফ্লুইড দিব, ফ্লুইড দিয়ে তারপরে ভেসোপ্রেসার বা আয়োনোট্রপিক সাপোর্ট দিব। বাট যদি কোনো পেশেন্ট ডিস্ট্রিবিউশন শকে বা ডিস্ট্রিবিউটিভ শকে আছে, যেমন সেপটিক শক, ওই ক্ষেত্রে আমরা ভেসোপ্রেসার দিতে পারি। কারণ আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ডিস্ট্রিবিউশন শকে ইউজুয়ালি ভেসোডাইলেটেশন হয় এবং রেজিস্ট্যান্সটা কম থাকে, এই জন্য পেশেন্টের হাইপোটেনশন হয়ে শকে চলে যায়। তো আমরা যখন ভেসোপ্রেসার দিচ্ছি বা ভেসোপ্রেসিন দিব তখন ওই ভেসেলটা প্রেস করে, মানে ভেসো কনস্ট্রিকশন হয়ে শকটা ইমপ্রুভ করবে। যদি ডিস্ট্রিবিউটিভ শকে আসে তাহলে আমরা ভেসোপ্রেসিন দিতে পারি। আর কার্ডিওজেনিক শকে আসলে আমাদের ড্রাগ অফ চয়েস হচ্ছে ডোবিউটামিন, এটা আমরা আগে থেকে জানি। তো একটা পেশেন্ট আমাদের শকে আসলো, আমরা তার রিসার্চিট করলাম, তার মনিটরিং কিভাবে করব? মনিটরিং জন্য মিনিমাম মানে সচরাচর যেগুলো দেখায় সেটা হচ্ছে ইসিজি দেখি, পালস অক্সিমেট্রি দেখি, অক্সিজেন স্যাচুরেশন আসলে দেখি, পালস অক্সিমেট্রির মধ্যে তার পালস দেখি, ব্লাড প্রেশার দেখা হয়, ইউরিন আউটপুট, খুব ইম্পর্টেন্ট, ইউরিন আউটপুট দেখা হয়। এছাড়াও তার কিছু অ্যাডিশনাল কিছু দেখা হইতে পারে, যেমন সেন্ট্রাল ভেনাস প্রেশার। এগুলো আসলে ইনভেসিভ মেথড অ্যাকচুয়ালি। সেন্ট্রাল ভেনাস প্রেশার দেখা হয়, ইনভেসিভ ব্লাড প্রেশার দেখা হয়, কার্ডিয়াক আউটপুট দেখা হয়, বেস ডিফিসিট বা সেরাম ল্যাকটেট দেখা হয়। এই সেন্ট্রাল ভেনাস প্রেশার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইউজুয়ালি সেন্ট্রাল ভেনাস প্রেশারে চলে আসি। সেন্ট্রাল ভেনাস প্রেশার কিন্তু নর্মাল কোনো সেন্ট্রাল ভেনাস প্রেশার নাই শক পেশেন্টের জন্য। আমরা যখনই 250 থেকে 500 ml ফ্লুইড দিচ্ছি 5 থেকে 10 মিনিটের মধ্যে, তার সেন্ট্রাল ভেনাস প্রেশার কিন্তু 2 to 5 সেন্টিমিটার পার ওয়াটার মানে CmH2O বেড়ে যায়। ঠিক আছে, তো আমরা যদি দেখি যে এই ফ্লুইডটা দিলাম 250 থেকে 500 ml ফ্লুইড দিলাম, বাট তার সেন্ট্রাল ভেনাস প্রেশার বাড়তেছে না, যদি না বাড়ে তাহলে আমরা ওই পেশেন্টের আরও রিসাসিটেট করব। ঠিক আছে, মানে বুঝবো যে তার ফ্লুইডটা কাজে লাগতেছে না, আরও বেশি ফ্লুইডের রিসাসিটেট করবো ইউজুয়ালি। বাট পেশেন্টের যদি আরও বেশি সেন্ট্রাল ভেনাস প্রেশার মানে এক্সেসিভ সেন্ট্রাল ভেনাস প্রেশার হয়ে যায়, এরও কিন্তু ডিসঅ্যাডভান্টেজ আছে। এর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানে হাই প্রিলোড হবে, যার কারণে ভলিউম ওভারলোড ডেভেলপ করে কার্ডিয়াক ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে। এবার সে কার্ডিয়াক আউটপুট, বর্তমানে কার্ডিয়াক আউটপুট আমি তো এখানে বললাম তাই না যে কার্ডিয়াক আউটপুট আসলে ইনভেসিভ একটা মেজার, অ্যাডিশনাল মেজার, বাট বর্তমানে নন ইনভেসিভ ভাবেও দেখা হয়। তো নন ইনভেসিভ মেজার কি কি আছে জাস্ট জানার জন্য, নন ইনভেসিভ মেজারের মধ্যে আছে ডপলার আল্ট্রাসাউন্ড,
পালস ওয়েভফর্ম অ্যানালাইসিস ডাইলিউশন মেথড। এবার আসি সেরাম অ্যান্ড অর্গান পারফিউশন। আমাদের মানে সিস্টেমিক অ্যান্ড অর্গান পারফিউশন, আমাদের অর্গানগুলো ঠিকমতো পারফিউজড হচ্ছে কিনা, ব্লাড পাচ্ছে কিনা, এটা দেখার সব থেকে বেস্ট মেজারমেন্ট হচ্ছে ইউরিন আউটপুট। আমরা ইউরিন আউটপুটের মাধ্যমে বুঝতে পারি যে অর্গানগুলো ঠিকমতো পারফিউজড হচ্ছে। আর আমরা জিআইটি বা মাসেলের ক্ষেত্রে অর্গান পারফিউশন দেখার ক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিডোসিস আর মিক্সড ভেনাস স্যাচুরেশন, অক্সিজেন স্যাচুরেশনটা দেখি ইউজুয়ালি। এবার ল্যাকটিক অ্যাসিডোসিস বা বেস ডেফিসিট, ইউজুয়ালি আমাদের বেস ডেফিসিট বা ল্যাকটিক অ্যাসিডোসিস যেটা হোক, বেস ডেফিসিটই আসি। বেস ডেফিসিট মানে বেস যদি 6 মিলিমোল পার লিটারের বেশি কমে যায় তাহলে মরবিডিটি বা মর্টালিটি রেট অনেক বেশি থাকে। আর আমরা এই ল্যাকটিক অ্যাসিডোসিস বা বেস ডেফিসিট এটা দেখি হচ্ছে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসের মাধ্যমে। ঠিক আছে, এবার এটা হচ্ছে লাস্ট টপিক, আর কিছু নাই, বলে দিই, অনেক বড় হয়ে গেল লেকচার। যাই হোক, মিক্স ভেনাস অক্সিজেন স্যাচুরেশনও আমরা দেখি এই ক্ষেত্রে। এবার সে মিক্স ভেনাস অক্সিজেন স্যাচুরেশন। মিক্স ভেনাস অক্সিজেন স্যাচুরেশন ইউজুয়ালি নর্মালি 50-70% মধ্যে থাকে। এটা যদি 50%-এর নিচে চলে আসে তাহলে বোঝা যায় যে অক্সিজেন ডেলিভারি সব অনেক কমে গিয়েছে, ইনঅ্যাডিকুয়েট অক্সিজেন ডেলিভারি। বাট ইউজুয়ালি মিক্স ভেনাস প্রেশার, আমি বললাম নর্মাল মিক্স ভেনাস অক্সিজেন স্যাচুরেশন হচ্ছে 50-70%, বাট সেপসিস বা আদার ডিস্ট্রিবিউটিভ শকে কিন্তু মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন 70%-এর বেশি থাকে। সেপসিসে অলওয়েজ, সেপসিস বা আদার ডিস্ট্রিবিউটিভ শক যেগুলো আছে ওইখানে কিন্তু মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন অলওয়েজ 70%-এর বেশি থাকবে। কেন বেশি থাকবে? কারণ সেপসিসে আমাদের যে সেলগুলো, ওই সেলগুলো অক্সিজেন আর ইউটিলাইজ করতে পারে না, যার কারণে সেলে অক্সিজেন যদি ইউটিলাইজ না করতে পারে ওই অক্সিজেন কিন্তু ব্লাডে চলে আসবে, যার কারণে মানে ব্লাডে অক্সিজেন অনেক বেড়ে যাবে, যার কারণে হচ্ছে ভেনাস অক্সিজেন স্যাচুরেশন 70%-এর বেশি থাকবে। এছাড়াও সেপসিসে আর্টেরিও ভেনাস শান্টিং হয়ে থাকে। তো নর্মালি সেপসিসে বললাম 70%-এর বেশি আমাদের মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন থাকে। তো কোনো সেপটিক পেশেন্ট আসলো, আমরা দেখতেছি যে তার সেপটিক কন্ডিশন, তো তার যদি মিক্স ভেনাস অক্সিজেন স্যাচুরেশন, এখানে মিক্স ভেনাস স্যাচুরেশন লিখছে, এটা হবে অক্সিজেন স্যাচুরেশন। এই মিক্স ভেনাস অক্সিজেন স্যাচুরেশন যদি 70%-এর নিচে থাকে তখন আমরা বুঝবো সেই সেপটিক পেশেন্টের সেপটিক শক তো আছেই, এছাড়াও তার হাইপোভলিউমিক অথবা কার্ডিওজেনিক শকও আছে, মানে একসাথে এটা সেপটিক শক অথবা সেপটিক শকের সাথে কোনো হাইপোভলিউমিক শক অথবা কার্ডিওজেনিক শকও থাকতে পারে। নর্মালি সেপটিক পেশেন্টের 70%-এর বেশি থাকে ভেনাস অক্সিজেন স্যাচুরেশন, যদি নিচে আসে ধরে নেব তার হাইপোভলিউমিক আর কার্ডিওজেনিক শক একসাথে আছে। তো একটা টেবিল 2.3 বুক থেকে এটা দেখে নিই, টেবিলটা বুক থেকে। টেবিল আমরা কিভাবে মনিটরিং করি ইউজুয়ালি, ঠিক আছে, মনিটরস ফর অর্গান বা সিস্টেমিক পারফিউশন। ইউজুয়ালি কিডনির ক্ষেত্রে আমরা ক্লিনিক্যালি এবং ব্রেনের ক্ষেত্রে ক্লিনিক্যালি মেজারমেন্ট করতে পারি। কিডনির ক্ষেত্রে ইউরিন আউটপুটটা আমরা সরাসরি দেখেই বুঝতে পারি কিডনির পারফিউশন ঠিক আছে। ব্রেনের ক্ষেত্রে আমরা কনসিয়াস লেভেল, যে পেশেন্ট যদি কনসিয়াস থাকে তাহলে বুঝতে পারি পেশেন্টের কনসিয়াস যেহেতু ঠিক, সেহেতু তার ব্রেনেও কিন্তু ইউজুয়ালি ব্লাড সাপ্লাই যাচ্ছে, তাই না? আর এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের ব্রেনে কনসিয়াসনেস যে আমরা দেখে ক্লিনিক্যালি যে অ্যাসেস করতেছি যে ব্লাড সাপ্লাই ব্রেনে ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই এর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, কারণ আমাদের ব্রেন হচ্ছে একটা সব থেকে নেসেসারি অর্গান। তো আমাদের ব্রেনের ব্লাড সাপ্লাই কিন্তু একদম পেশেন্ট যখন লাস্ট স্টেজে চলে যায় তখন পর্যন্তও কিন্তু ব্রেনের ব্লাড সাপ্লাইটা মেনটেন থাকে। পেশেন্ট একদম যখন ডেথ হওয়ার আগ মুহূর্তে ব্রেনের ব্লাড সাপ্লাইটা কমে যায় তখন পেশেন্ট আনকনশিয়াস হয়ে যায়। তো আমরা যদি ধরে নিই যে ব্রেনের ব্লাড সাপ্লাই যাচ্ছে, মানে ব্রেন পেশেন্ট মানে কনশিয়াস আছে, ব্রেনে ব্লাড সাপ্লাই যাচ্ছে, তার মানে পেশেন্টের শকটা সিভিয়ার না, এটা কিন্তু ভুল, কারণ ব্রেনের ব্লাড সাপ্লাই কিন্তু একদম লাস্ট স্টেজ পর্যন্ত মেনটেন হয়ে থাকে। তো আমরা যদি ব্রেন কনশিয়াস পেশেন্ট দেখে তার আর্লি রিসাসিটেট না করি তাইলে কিন্তু তার অবশেষে খারাপ পর্যায়ে চলে যাইতে পারে। এই জন্য কনসিয়াসনেস কিন্তু শক পেশেন্টের একদম অ্যাবসলিউট কোনো ক্লিনিক্যাল ইন্ডিকেশন না।
যে সে শকে চলে যাচ্ছে না, ভালো আছে। পেশেন্ট কনসিয়াস থাকলেও আমার তার অন্য সব কিছু দেখে মেজার করতে হবে যে শকে আছে, তাকে ফ্লুইড রিসাসিট করতে হবে। ব্রেনের ব্লাড সাপ্লাই কিন্তু শেষ পর্যন্ত মেনটেন থাকে, এখনো বললাম। তো যাই হোক, আমরা সিস্টেমিক পারফিউশন ইনভেস্টিগেশনের মাধ্যমে করি, যেমন বেস ডেফিসিট ল্যাকটেট বা মিক্স ভেনাস অক্সিজেন স্যাচুরেশন দেখতে পারি। সিস্টেমিক পারফিউশন তাহলে তিনটা ওয়েতে আমরা দেখি, একটা হচ্ছে বেস ডেফিসিট ল্যাকটেট ভেনাস অক্সিজেন স্যাচুরেশন। এবার আসি অর্গান পারফিউশন। কিডনি আর ব্রেন তো বললামই ক্লিনিক্যালি, আর মাসেল আর গাটের ক্ষেত্রে ক্লিনিক্যালি দেখা যায় না, এইখানেও ইনভেস্টিগেশন করতে হয়। মাসেলের জন্য আমরা নিয়ার ইনফ্রারেড স্পেকট্রোস্কোপির মাধ্যমে এবং টিস্যু অক্সিজেন ইলেকট্রোডের মাধ্যমে দেখি। গাটের ক্ষেত্রে আমরা সাবলিঙ্গুয়াল ক্যাপনোমেট্রি, গাট মিউকোসাল পিএইচ, লেজার ডপলার ফ্লোমেট্রির মাধ্যমে দেখি। আর কিডনির জন্য কোনো ইনভেস্টিগেশন নাই, ইউরিন আউটপুট দেখলেই হয় ক্লিনিক্যাল। আর ব্রেনের জন্য আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে দেখি টিস্যু অক্সিজেন ইলেকট্রোড, নিয়ার ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি। তো এটাই আসলে দ্যাটস অল অ্যাবাউট শক। এইখানে আমার লেকচারে যা আছে ওইটাই অ্যাকচুয়ালি অনেক, মানে এক্সট্রা তেমন কিছুই নাই, থাকলে বলে দিতাম। তো দেখে কিছু আছে কি না এখানে এক্সট্রা। অ্যাকচুয়ালি এক্সট্রা ইনফো তেমন এখানে নাই, আমি যেটা বললাম সেটাই। ক্লিনিক্যাল ফিচার অফ শক, এই টেবিলটা জাস্ট জানার জন্য, ঠিক আছে। সিভিয়ার শকে যে ইউরিন আউটপুট একদম থাকে না, আমি যে মাইল্ড শক, মোডারেট শক, ডিকম্পেনসেটেড, কম্পেনসেটেড যেটা আলোচনা করলাম না, ওইটাই এখানে একটু সুন্দরভাবে দেয়া আছে, ঠিক আছে। জাস্ট এটা একটু দেখে নিলাম আমরা, আমি আর মুখে বলতেছি না। যেমন ল্যাকটিক অ্যাসিডোসিস, আচ্ছা তা বলি, ল্যাকটিক অ্যাসিডোসিস আমাদের সিভিয়ারে কিন্তু সব থেকে বেশি থাকে। ইউরিন আউটপুট সিভিয়ারে কিন্তু একদমই থাকে না, অ্যানিউরিক, আর মডারেটে রিডিউস হয়ে যায়। আর কম্পেনসেট আর মাইল্ডে ইউরিন আউটপুট নর্মাল থাকে। কনসিয়াস লেভেল, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কম্পেনসেটে পেশেন্টটা যে নর্মাল থাকে, মাইল্ডে এনজাইটি, আর মডারেটে একটু ড্রাউজিনেস, আর এখানে আনকনসিয়াস বা কোমাটাস হয়ে যায় সিভিয়ার। রেসপিরেটরি রেট ইউজুয়ালি প্রথমে কম্পেনসেটেড নর্মাল থাকে। মেনলি হচ্ছে আমাদের কম্পেনসেটেডে শুধু পালস রেটই একটু বাড়ে, আর কিছু বাড়ে না, সব কিছু নর্মাল। মাইল্ডে কি হয়, মাইল্ডে পালস রেটও বাড়তেছে, রেসপিরেটরি রেটও বাড়তেছে, ঠিক আছে, আর ব্লাড প্রেশার নর্মাল থাকে। মডারেটে হাইপারটেনশন হয়, অ্যাজ ইউজুয়াল পালস রেট, রেসপিরেটরি রেট এখানে বেড়ে যায়। আর সিভিয়ারে পালস রেট বেড়ে যায়, আর হাইপারটেনশন অনেক বেশি হয় ব্লাড প্রেশারে, ঠিক আছে। আর পেশেন্টের রেসপিরেশনটা লেবার রেসপিরেশন দরকার হয়, পেশেন্ট কোমায় চলে যায় বা আনকনসিয়াস হয়ে যায়। এটা আমি বলেছি, তো সবই বলে দিয়েছি শকের। এইখানে আশা করি বেইলিয়ান লাভে এক্সট্রা তেমন কিছুই নাই, তারপর আপনারা বেইলিয়ান লাভটা একটু দেখতে পারেন। তো দ্যাটস অল অ্যাবাউট শক। এরপরে আমি হেমোরেজ আলোচনা করব ইনশাল্লাহ। আর আমি মাখনলাল বা আদার যেই সব বুকস আছে ওই সব ক্লিনিক্যালও আমি চেষ্টা করব আলোচনা করার সার্জারির মধ্যে, এবং ডেভিডসন গাইনি এগুলো ইনশাল্লাহ আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।